একদম সত্যি কথা বলি, খেলাটা যখন আসলে অতিরিক্ত সময় গিয়েছে তখন আমার কাছে মনে হচ্ছিল 2022 বিশ্বকাপের ফাইনাল দেখছি, মুখোমুখি আর্জেন্টিনা এবং ফ্রান্স। ঠিক সেই রকম রুদ্ধশ্বাস এক পরিস্থিতি। কে বলবে যে রাউন্ড অফ 32 এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার থেকে বহু 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 পিছিয়ে থাকা কাবো ভার্দের এগেনস্টে। হ্যাটস অফ টু কাবো ভার্দে, তারা দুর্দান্ত ফুটবল খেলেছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ এবং গ্রুপ পর্বে তারা 3টা ম্যাচে 3টাতেই ড্র করেছিল। স্পেনের সাথে গোল নীল ড্র, সৌদি আরবের সাথে গোল নীল ড্র এবং ইউরুগুয়ের বিপক্ষে তারা 2-2 গোলে ড্র করে এবং তারা গ্রুপ রানার্স আপ হিসাবে উঠে আসে রাউন্ড অফ 32-তে। এবং আর্জেন্টিনাকে সত্যিকার অর্থে কঠিন পরীক্ষায় তারা প্রতি মুহূর্তে ফেলেছে। আর্জেন্টিনা গোল করেছে, সেই গোল তারা শোধ দিয়েছে। নেভার গিভ আপ অ্যাটিটিউডে তারা আসলে পুরো ম্যাচটা খেলেছে। প্রথম যে গোলটা সেটা লিওনেল মেসির ম্যাজিক ছিল এবং সেই গোলটা লিওনেল মেসি করলেন ম্যাচের 29 মিনিটে। বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড তিনি গড়লেন, নিজের রেকর্ড তিনি আসলে নিজেই ভাঙছেন। এবং গোলটা মূলত তিনি করেছেন লিসেন্দ্রো মার্টিনেজের অসাধারণ এক ক্রসের থেকে। তো লিসেন্দ্রো মার্টিনেজ এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে তার বেস্ট পারফরমেন্স দিয়েছেন। শুধুমাত্র যে ডিফেন্স সামলেছেন তা না, তিনি আসলে একটা গোল তো অ্যাসিস্ট করেছেন এবং এর পরের গোলটা তার, অর্থাৎ 92 মিনিটে যখন অতিরিক্ত সময়ে খেলা চলে গেল তখন লিসেন্দ্রো মার্টিনেজ যে গোলটা করেছেন সেটাও সুপার গোল, দেখার মতো গোল, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। তো এরপরে যে গোলটা হয়েছে থার্ড গোল, সেটা আসলে ক্রিশ্চিয়ান রোমেরোর গোল, যদিও সেটা ওন গোল দেওয়া হয়েছে কারণ দিনির তার মাথায় লেগেছিল, সেই কারণে আসলে ওন গোল দেওয়া হয়েছে, বাট ওই গোলটা মূলত আসলে ক্রিশ্চিয়ান রোমেরোর। সো এখানে সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে লিওনেল মেসি ছাড়া যে দুটো গোল এসছে সেই দুটো গোল এসছে দুজন সেন্টার ব্যাকের কাছ থেকে। এবং এখানে একটা ডেফিনেটলি বড় প্রশ্নের জন্ম হয় যে লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেস তারা আসলে এখনও কিন্তু পারফর্ম করতে পারছে না, তাদের কাছ থেকে সেই পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। গোল করার কথা তাদের, তারা সেটা আসলে করতে পারছে না এবং সেই কারণে আমরা এই ম্যাচে দেখলাম যে লিসেন্দ্রো মার্টিনেজ গোল করলো, ক্রিশ্চিয়ান রোমেরো গোল করলো এবং এটা আর্জেন্টিনার জন্য সত্যিকার অর্থেই বিরাট এক চিন্তার ব্যাপার। বিশ্বকাপে লিওনেল মেসি গোল করে ফেলেছেন 7টা, কিন্তু প্রত্যেকটা ম্যাচে তো আর তিনি নিশ্চয়ই গোল করবেন না। যেমন এই ম্যাচে আসলে বাকিদের কাছ থেকে যে সাপোর্টটা দরকার ছিল সেই সাপোর্টটা তো পাওয়া যায়নি। আলভারেজকে যখন নামানো হয়েছে, আলভারেজের কোনো মুভ সেরকমভাবে আসলে ছিল না বা কোনো থ্রেট তিনি তৈরি করতে পারেননি। এর আগে লাউতারো মার্টিনেজ যতক্ষণ মাঠে ছিলেন তিনিও আসলে কোনো থ্রেট তৈরি করতে পারেননি। এবং আলমাডার পারফরমেন্স, প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং লাইন আপে আলমাডাকে রাখা হচ্ছে, কিন্তু আলমাডার পারফরমেন্স 4টা ম্যাচে খুবই পোর, খুবই পোর, রাইট? সো বাদিকটাতে যেখানে ডি মারিয়া খেলতো সেই জায়গাটাতে আলমাডা খেলছেন এবং ওখানে আসলে আর্জেন্টিনার পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না, সেই ব্যাপারটাই আমরা লক্ষ্য করছি এবং আলমাডাকে এই কারণে কিন্তু স্কালোনি একটা সময় পর তুলে নিয়েছেন। কেপ ভার্দের গোলগুলোর কথা যদি বলি, স্পেশালি যে সেকেন্ড গোলটা লোপেজ যে গোলটা করলেন, ওয়াও! মাঠে নেমে ইয়াংস্টার যে গোলটা করেছেন, যে অ্যাঙ্গেলে শট নিয়ে তিনি আসলে এমিলিয়ানো মার্টিনেজকে বিট করেছেন, এক কথায় অসাধারণ। এবং ফ্রি কিক থেকে তিনি তো আরও একটা গোল প্রায় পেয়ে গিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, দারুণ দক্ষতায় সেটা তিনি ঠেকিয়েছেন। পরে এমিলিয়ানো মার্টিনেজ আরও একটা গোল ঠেকিয়েছেন, না হলে আবার স্কোর লাইন আসলে 3-3 হয়ে যায় এবং খেলা চলে যেত আসলে টাই ব্রেকারে। সো এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত পারফর্ম করেছেন। যেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আর্জেন্টিনা প্রবলেম ফেস করছে সেটা হচ্ছে, আপনি পুরো ম্যাচে খেয়াল করে দেখবেন বা পুরো ওয়ার্ল্ড কাপে খেয়াল করে দেখবেন, আর্জেন্টিনা আসলে 2 উইং থেকে ডিবক্সে ক্রস করছে না, মানে উইং প্লে আর্জেন্টিনা সত্যিকার অর্থে নাই বললেই চলে। সো সব ম্যাচে তো ডেফিনেটলি লিওনেল মেসি বল নিয়ে ভেতরে ঢুকবেন এমনটা কিন্তু হবে না। সো ডেফিনেটলি উইঙ্গারের প্রয়োজন পড়ে, উইং প্লের প্রয়োজন পড়ে, উইং থেকে ডিবক্সের ভেতরে ক্রস আসার প্রয়োজন পড়ে, যেমন কর্নার থেকে ক্রিশ্চিয়ানো রোমেরো যে হেডটা করেছিল। সো ওই রকম ডিবক্সের ভেতরে তো আসলে ক্রস আসতে হবে, সেই ব্যাপারটা ঘটছে না এবং উইংয়ে ডেফিনেটলি আর্জেন্টিনার এই উইকনেস ভোগাতে পারে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। এবং এই ক্ষেত্রে এনজো ফার্নান্দেজের যে পারফরমেন্স এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি, সেটাও আসলে খুব যে ভালো হচ্ছে ব্যাপারটা আসলে তা না। এনজো ফার্নান্দেজ তিনি পরিশ্রম করছেন, ডেফিনেটলি হার্ডওয়ার্ক করছেন, ট্র্যাক ব্যাক করছেন প্রচুর, ডিফেন্সকে হেল্প করছেন প্রচুর, কিন্তু একটা শটই তিনি নিয়েছিলেন যে শটটা আসলে ভজিনা ঠেকিয়ে দিয়েছে, এছাড়া আর কোনো শট এনজো ফার্নান্দেসের ছিল না। ম্যাক অ্যালিস্টার তিনি ডেফিনেটলি ফরওয়ার্ড লাইনকে বল পাস দিয়েছেন, কিন্তু ম্যাক অ্যালিস্টার তিনি নিজে কোনো সেরকমভাবে থ্রু পাস বাড়াতে পারেননি কিংবা তিনি নিজে অন টার্গেট কোনো শট যে নেবেন সেরকম শট আসলে নিতে পারেননি। এবং একই সাথে ডি পল, তাকে তো স্লো মনেই হচ্ছে,
ইনজুরি এই টিমের একটা বড় কনসার্ন। সেই জায়গাটাতে ক্রিশ্চিয়ান রোমেরো পুরো ম্যাচ খেলেছেন, লিসেন্দ্রো মার্টিনেজ পুরো ম্যাচ খেলেছেন, এবং আমরা মেদিনাকে দেখলাম যে তিনি মাঠ থেকে বেরিয়ে গেলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, এবং একই সাথে মলিনা ছিলেন, তিনিও বেরিয়ে গেছেন। সো ইনজুরি একটা বিরাট কনসার্ন আর্জেন্টিনা টিমের জন্য। সো ওয়েক আপ কল ফর আর্জেন্টিনা, যখন তারা রাউন্ড অফ 16-এ মাঠে নামবে তার আগে এটা একটা ওয়েক আপ কল। এখন দেখার ব্যাপার যে স্কালোনি কিভাবে করে এই ম্যাচ থেকে যে লার্নিং, শিক্ষা, যে ভুলগুলো আর্জেন্টিনা করেছে সেগুলো আসলে স্কালোনি কিভাবে শুধরে নেন। এবং আর্জেন্টাইন ফ্যানরা আই এম প্রিটি শিওর হাফ ছেড়ে বেঁচেছে, কারণ অপ্রত্যাশিত ছিল কাবো ভার্দে আর্জেন্টিনাকে এই পরীক্ষায় ফেলে দেবে, এইরকম টাফ টাইম দেবে, এতটা টাফ টাইম দেবে, এটা আসলে আমার মনে হয় যে আর্জেন্টাইন ফ্যানরা ভাবেনি বা চিন্তা করেনি। আমি নিজেও এরকমটা ভাবিনি। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচ 2-0 গোলে জিতে যাবে, 3-0 গোলে জিতে যাবে। বাট কাবো ভার্দে প্লেড রিয়েলি ওয়েল। ভজিনা গোটা 3 গোল তো তিনি সেভ করেছেন। সো ডেফিনেটলি হ্যাটস অফ টু কাবো ভার্দে। বাট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে আছে, রাউন্ড অফ 16-এ তারা পৌঁছে গেছে, যেখানে তারা মুখোমুখি হবে ইজিপ্টের। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।